Yes. দর্শক, বাংলাদেশ সহ দূর দূরান্তে যে যেখান থেকে আপনারা সংযুক্ত আছেন, সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি জিয়া হায়দার, ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে জানাচ্ছি স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় থাকবে, মূল বিষয় থাকবে স্টিগমা, ট্রাস্ট এবং অবিশ্বাস এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে তার প্রভাব। আজকে আলোচনার জন্য আমাদের সাথে 3 জন অতিথি সংযুক্ত আছেন। আপনারা এই মুহূর্তে আমাদের 2 জন অতিথিকে দেখছেন। আমাদের তৃতীয় অতিথি কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর হেলাল উদ্দিনের সাথে। ডক্টর হেলাল উদ্দিন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে কর্মরত আছেন। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর তৌফিক জোয়ারদারের সাথে। ডক্টর তৌফিক জোয়ারদার একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উদীয়মান বাংলাদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। উনি বর্তমানে FHI 360 রিসার্চ ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়াও ডক্টর তৌফিক জোয়ারদার বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। আমাদের সাথে যিনি যুক্ত হবেন তিনিও আপনাদের অত্যন্ত পরিচিত একজন মুখ। উনি ডক্টর শাহাদুজ্জামান, একজন চিকিৎসক, গবেষক এবং লেখক। বর্তমানে ডক্টর শাহাদুজ্জামান রিডার ইন গ্লোবাল হেলথ হিসাবে সাসেক্স ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। আমাদের আলোচনার আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা স্টিগমা, ভয় এবং ট্রাস্ট, কোভিড-19 ফলে সৃষ্ট এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরে তার কি প্রভাব। আপনারা সবাই জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় আগাম কোভিড-19 নির্মূলের ব্যাপারে আগাম সাফল্য দাবি করেছে। গত সপ্তাহে মোট মৃতের সংখ্যা তার পূর্বের সপ্তাহের চেয়ে 15% বেশি। আগস্টের 27 তারিখ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা 2,87,257 জন এবং মৃতের সংখ্যা 3,825 জন। কোভিড ডেজিগনেটেড হসপিটালগুলোতে রোগীর সংখ্যা অনেক কম, আগের তুলনায় অনেক কম। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে আসছেন না। এটাকেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কোভিড-19 নিয়ন্ত্রণের সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন এবং এই সাফল্যের উপরে ভিত্তি করেই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাব করেছে কোভিড বিশেষায়িত হাসপাতালগুলির সংখ্যা ক্রমশ কমিয়ে আনতে। স্বাস্থ্য ব্যবস্থার উপরে সাধারণ জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর তৌফিক আপনার কাছে। আপনি জানি যে আপনি রিসেন্টলি একটা গবেষণাও করেছেন এই বিষয়ের উপরে। তো আপনার গবেষণা এবং আপনার প্রেক্ষাপট থেকে আপনি এই বর্তমান সমস্যাটাকে কিভাবে দেখবেন, বিশ্লেষণ করবেন? অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হায়দার। যখন একটা মহামারী চলে তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশিত থাকে, প্রত্যাশিত বলতে আমি বুঝাতে চাচ্ছি যে এটাই সচরাচর দেখা যায় যে রোগী সচরাচর হয়, তাহলে এর দুটো ব্যাখ্যা থাকতে পারে। একটা ব্যাখ্যা হতে পারে যে আসলে রোগী নেই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের হাসপাতালগুলোকে আমরা যে আমাদের জন্মের পর থেকে দেখে এসেছি সেখানে রোগী নেই, এই দৃশ্যটা মহামারী ব্যতি রেখেও কল্পনা করা যায় না। সেখানে একটা মহামারীর পরিস্থিতিতে এই এরকম একটি পরিস্থিতি যদি আমরা দেখি বা কেউ যদি দাবি করেন যে হাসপাতালে রোগী নেই, তাহলে আমাদের দ্বিতীয় ব্যাখ্যাটির দিকে তাকাতে হয়। সেই দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে মানুষ হাসপাতালে যেতে আস্থা পাচ্ছে না, মানুষ হাসপাতালে যেতে সাহস পাচ্ছে না, বা তারা মনে করছে না যে হাসপাতালে গিয়ে তারা আসলে সঠিক চিকিৎসা বা এর প্রতিকার পাবে। এটি অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি। আপনি আমাকে বলছিলেন একটা গবেষণার কথা, যে স্বাস্থ্য ব্যবস্থায় আস্থার বিষয়ে আমরা একটা গবেষণা করেছি, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা গবেষণাটি করেছি। এবং সেখানে গবেষণাটি করতে গিয়ে আমরা আমাদেরকে যেহেতু লিটারেচার ঘাটতে হয়েছে, মানুষের সাথে কথা বলেছি, এটা মিশ্র গবেষণা ছিল। অর্থাৎ বোধ এটাকে বলে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেমন অ্যাপ্লাই করেছি, একইভাবে আমরা মানুষের সাথে ইন্টারভিউ করে তাদের মনোভাবটা বোঝারও চেষ্টা করেছি। আমরা যেটা অনুভব করেছি সেটা হচ্ছে যে আস্থা এমন একটি বিষয় যেটা আসলে আস্থার নানা রকম প্রয়োজনীয়তা আসলে স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে, এবং আস্থাকে
তিনটা ভাবে আসলে দেখা যায়। একটা হচ্ছে যে জনগণের আস্থা, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা, অর্থাৎ ওভারঅল যে হেলথ সিস্টেম, স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটাকে বলি সেটার উপর আস্থা। আরেকটি আঙ্গিক আছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবা প্রদান যারা যারা দেয়, অর্থাৎ ডাক্তার, নার্স, তাদের প্রতি আস্থা। আরেকটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ডাক্তার, নার্স, তাদের আস্থা। অর্থাৎ তিন রকমের কিন্তু আস্থার আমরা মাত্রা দেখতে পারি। এবং আমরা যেটা দেখেছি যে তিনটা ডাইমেনশনে আমরা আস্থার একটা তীব্র অভাব আমরা দেখেছি। আর সেটা কিভাবে, আমি দু একটা জাস্ট উদাহরণ দিব, এত অনেক লম্বা আলোচনা করা সম্ভব নয়। যেমন আমাদের এবং সেটা কারণগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি, কেন তারা হয়েছে। মানুষকে আমরা যতই মনে করি যে তারা অনেক কিছু বোঝে না, কিন্তু আমরা যেটা ফিল করেছি যে তারা প্রত্যেকটি স্টেপ, অর্থাৎ সরকারের প্রত্যেকটি স্টেপকে তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করেছেন। এবং তারা বলেছেন যে আমাদের রাজনীতিবিদরা যে আমাদেরকে বারবার বললেন যে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত আছি, আমরা তো জানি যে আমরা প্রস্তুত নেই, এবং প্রস্তুত না থাকাটা দোষের কিছু নয়। মানে পরিপূর্ণ প্রস্তুতি আমাদের নাও থাকতে পারে, কিন্তু সেটা আমাদেরকে কেন বলা হলো না? কেন আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হলো যে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত আছি? কিন্তু যখন দেখা গেল যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, যখন আমরা একটা টেস্ট করতে যাচ্ছি তখন আমাদেরকে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যখন আমরা একটা সরকারি হাসপাতালে সেবা না পেয়ে প্রাইভেট হসপিটালে যাচ্ছি, প্রাইভেট হসপিটাল থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে একটা কোভিড-19 যে আপনারা নেগেটিভ তার একটা সনদ নিয়ে আসেন, কিন্তু সেই সনদ আমরা আনতে পারছি না। আবার এদিকে সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোর উপরে, যেন তারা যেন রোগীদেরকে ফিরিয়ে না দেয়। আবার এদিকে প্রাইভেট হসপিটালগুলো কিন্তু ফিরিয়ে না দিয়ে পারছে না, কারণ প্রাইভেট হসপিটালগুলোর টেস্ট করার, এমনকি প্রাইভেটলি টেস্ট করার কোনো ক্ষমতা নেই। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে টেস্টের আওতায় আনা হয়নি, টেস্ট করার কোনো ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। তো এই ধরনের পরিস্থিতিতে এক ধরনের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এর বাইরেও আমরা আস্থাহীনতা দেখি, যেটা হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে আমরা একদম মানে প্রদানকারীদের সাথে এক ধরনের আস্থাহীনতা আমরা দেখি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমরা প্রথম এই যে আমরা যেটা দেখলাম যে রোগী হাসপাতালে যাচ্ছে, কিন্তু সেখান থেকে তারা ফিরে আসছে, কিন্তু রোগী কিন্তু দেখবে না যে সে কেন ফিরে আসলো। তার চোখের সামনে রয়েছে একজন জলজ্যান্ত অ্যাপ্রন পরা একজন ডক্টর অথবা নার্স। তারা স্বাস্থ্য ব্যবস্থার প্রতিনিধি হিসেবে ডাক্তার এবং নার্সকে চেনে। তারা জানে না যে একজন ডাক্তার বা নার্স চাইলেই একজন রোগীকে সেবা দিতে পারে না। কিন্তু এই অবস্থায় ডাক্তার জনগণের অনাস্থাটা গিয়ে পড়েছে হচ্ছে চিকিৎসকদের উপরে, স্বাস্থ্য সেবা প্রদানকারীদের উপরে। এবং তার একটা করুণ পরিণতিও আমরা দেখেছি। মাস দুয়েক আগে আমরা দেখেছি একজন রোগীর আত্মীয় কর্তৃক একজন ডাক্তারকে হত্যা পর্যন্ত করা হয়েছে, সে ধরনের পরিস্থিতিও আমরা দেখেছি। আবার আমরা আবার ডাক্তারদের পক্ষ থেকেও যে কোনো রকম আস্থা নষ্ট হওয়ার মতো কিছু ঘটেনি তাও নয়। আমরা দেখেছি যে অনেক ডক্টরকে সোশ্যাল মিডিয়াতে, এমনকি যে জেনারেল আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া আছে, সেখানেও আমরা বিভিন্ন রকম ওষুধের প্রচার করতে দেখেছি, অথচ সেই ওষুধগুলোর কিন্তু খুব একটা মানে সায়েন্টিফিক ভাবে প্রমাণিত নয় এমন ওষুধ। একজন ডাক্তারকে আমরা বলতে শুনেছি, একজন তরুণ ডাক্তারকে, যে হ্যাঁ শীতকালে এটা হচ্ছে, একটু গরম পড়ার সাথে সাথে এটা চলে যাবে, এই ধরনের কথা কিন্তু তিনি অত্যন্ত জোর দিয়ে অনেকেই বলেছেন। আবার এইভাবে আবার বিভিন্ন ফেক টেস্টিং সেন্টার আমরা দেখেছি, সেই ফেক টেস্টিং সেন্টারগুলোর নেতৃত্বে আমরা অনেক ডাক্তারকে থাকতে দেখেছি। তো এইগুলো এক ধরনের ভুল বার্তা কিন্তু ডাক্তারদের সম্পর্কে মানুষের কাছে দেয়। অর্থাৎ আমি দুটো কথা এখানে বলেছি, একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেছে তারা অনেকটা রাজনৈতিক ভাবে করেছেন, অনেকে ডাক্তার নয়, নন মেডিকেল পার্সন হয়তো আছেন, তারা স্বাস্থ্য ব্যবস্থার কে এমন ভাবে তারা কন্ট্রোল করেছেন এবং এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন যে গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, আমাদের চিকিৎসকরাও ঠিক যেরকম আচরণ তাদের করা উচিত ছিল, যতটুকুন দায়িত্বশীলতার সাথে বিভিন্ন তথ্য তাদের দেওয়া উচিত ছিল জনগণের সামনে, সেটা তারা দিতে পারেননি। এবং আস্থাহীনতার আরেকটি অ্যাঙ্গেল বলে আমি একটু সংক্ষিপ্ত করব, সেটা হচ্ছে যে ডাক্তার বা নার্স এরাও কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থার যে আমাদের এক্সিস্টিং যে লুপ হোল বা শর্টফল গুলো আছে, সেটার শিকার কিন্তু তারা নিজেরাও হয়েছেন। আমরা দেখেছি যে তারা সময় মতো একটা ট্রেনিং পাননি, তারা সময় মতো গাইডলাইন পাননি, তারা সময় মতো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাননি। তারা এমনকি তারা যে একটা কোভিড হসপিটালে যারা সেবা দিয়ে গিয়েছেন, সেখানে আমরা খাবার এবং লজিস্টিক্স এর সমস্যাও আমরা দেখেছি। এগুলো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার প্রতি স্বাস্থ্য সেবা প্রদানকারীদেরও একটা অনাস্থা সৃষ্টি করেছে।
উপরন্তু আমরা দেখেছি যে তারা যে প্রায়োরিটাইজড হেলথ কেয়ার পাবেন, প্রায়োরিটাইজড টেস্টিং পাবেন, সেটাও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যথেষ্টভাবে তার ব্যবস্থা করা হয়নি। বরং একসময় এরকম কথা উঠেছে যে ডিজি হেলথের পাশে যে একটা কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারের ছাদে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা যায় কিনা, এ ধরনের একটা প্রস্তাবও কিন্তু উঠেছে, যেটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার প্রতি, স্বাস্থ্য সেবা প্রদানকারীদের যে আস্থা, সেই জায়গাটিকে ক্ষুণ্ণ করেছে। এবং এ ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে তার ফলশ্রুতি যেটা হয় যে মানুষের মোটিভেশন কমে যায়। স্বাস্থ্য সেবা যারা দেবেন, যারা মানুষকে সেবা দিবেন, তাদেরও তো মোটিভেশনের দরকার। তাহলে এই যে ঘটনাগুলো আমরা ঘটেছে, ঘটনা পরম্পরা আমরা দেখেছি, সেগুলোর কারণে সবগুলো স্তরেই কিন্তু আস্থাহীনতা সৃষ্টি হওয়ার একটা একটা অত্যন্ত উপযোগী একটা পরিবেশ আমরা দেখেছি। তো এত কিছুর পরেও এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের মানুষ যথেষ্ট আস্থা রাখবেন এবং সেই আস্থা নিয়ে মানুষের স্বাস্থ্য ব্যবস্থার কাছে তারা আসবেন স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য। বরং তার বিপরীতটি ঘটাটাই খুবই স্বাভাবিক। কাজেই বাংলাদেশে যখন আমরা দেখছি যে বাংলাদেশে ট্রান্সমিশন কমে গিয়েছে, এরকম মনে করার কোনো কারণ নাই। এবং এখন আমরা যেই এভিডেন্স গুলো দেখছি, যে ডেটা দেখছি, সেখান থেকেও কিন্তু আদৌ মনে হচ্ছে না যে বাংলাদেশের ট্রান্সমিশন কমে গিয়েছে। আমি আমার শেষ কথাটি বলতে যাচ্ছি এভাবে, যে আপনি যদি টেস্ট পজিটিভিটি রেট দেখেন, সেটা কিন্তু এখনো বিশ্বের মধ্যে ষষ্ঠ হাইয়েস্ট বাংলাদেশে। অর্থাৎ আপনি যেই পরিমাণ টেস্ট করে যেই পরিমাণ মানুষকে আপনি পজিটিভ পাচ্ছেন, সেটার হার প্রায় 1/4, যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং এশিয়ার মধ্যে হাইয়েস্ট, এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে 6th হাইয়েস্ট। কাজেই বাংলাদেশের ট্রান্সমিশন কমে গিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে হাসপাতালে কেন যাচ্ছে না? তার উত্তরটা নিহিত আছে এই আস্থাহীনতার মধ্যে। অর্থাৎ মানুষ ঠিক আস্থা রাখতে পারছে না, বিশ্বাস করতে পারছে না যে সে হাসপাতালে গিয়ে উপযুক্ত সেবাটি পাবে। কারণ এতভাবে তারা প্রতারিত হয়েছে, রাষ্ট্রের প্রতি তাদের আস্থাহীনতার জায়গাগুলো এমন ভাবে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, যে এর থেকে একটা ভালো কিছু যে তাদের পাওয়া সম্ভব, এই বিশ্বাসই তারা রাখতে পারছে না বলেই তারা হয়তো স্বাস্থ্য সেবা নেয়ার জন্য হাসপাতালগুলোতে যাচ্ছেন না। এটাই সম্ভবত উত্তর। অনেক অনেক ধন্যবাদ তৌফিক। আমাদের সাথে আমাদের ডক্টর সাদুজ্জামান যোগ দিয়েছেন। জামাল ভাই, আপনাকে স্বাগতম। আমি আপনার পরিচয় দর্শকদের কাছে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আমি জানি যে আমাদের দর্শকের একটা বড় অংশ আপনাকে চেনেন, আপনাকে ডাক্তার এবং একজন গবেষক, এবং সবচেয়ে বড় অনেকে চেনেন লেখক হিসাবে। অনেক অনেক স্বাগতম আমাদের আলোচনা অনুষ্ঠানে। দুঃখিত জিয়া, আমি একটু দেরি হয়ে গেল, একটু সময়ের গড়বড় হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, ইউকে আর বাংলাদেশের সময় তো একটু উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। সরি। আমরা আলোচনায় ছিলাম। তৌফিক, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে তুমি আস্থাহীনতার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে তুমি বেশ কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরেছো। এখন আমি একটু ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে যেতে চাই। আস্থাহীনতা মানসিক চাপ সৃষ্টি করে। আমরা জানি যে যখনই আস্থাহীনতার একটা পরিবেশ তৈরি হয়, তখনই মানসিক চাপ তৈরি হয়, এবং এই চাপটা রোগীদের বা রোগীর আত্মীয় স্বজনের উপরে যেমন কাজ করে, তেমনি যারা স্বাস্থ্য সেবা প্রদান করে, স্বাস্থ্য কর্মীদের উপরে একটা সাংঘাতিকভাবে চাপ তৈরি হয়, এবং তার ফলে সাধারণ যে স্বাস্থ্য সেবা প্রদান সেটা বিঘ্নিত হয়। আমরা বিশ্বব্যাংক থেকে একটা অ্যানালিসিস করেছিলাম বাংলাদেশের উপরে, অনেক দেশের উপরেই করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে যদি আস্থাহীনতার জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে বাংলাদেশে প্রায় 16 থেকে 17 লক্ষ শিশু নিউমোনিয়ায় ভুগলেও তারা অ্যান্টিবায়োটিক্স পাবে না। 36 থেকে 37 লক্ষ শিশু ডিপিটি ভ্যাকসিন পাবে না। প্রায় 4 লক্ষ গর্ভবতী নারী ইনস্টিটিউশনাল ডেলিভারি হবে না। তারা তাদের ডেলিভারিটা সঠিক জায়গায় হবে না। এবং প্রায় 59 লক্ষ নারী এবং পুরুষ তারা ফ্যামিলি প্ল্যানিং এর যে সেবা পাচ্ছে, পরিবার পরিকল্পনা সেবা, এই সেবাটা তারা পাবে না। তো এবং এর জন্য আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার 19% বাড়বে, এবং শিশু মৃত্যু হার প্রায় 37% বাড়ার সম্ভাবনা আছে। তো আপনি আপনার যে এক্সপার্টিজ, আপনার যে বিশেষায়িত এরিয়া, সেই দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার চিত্র, আস্থাহীনতার চিত্র, আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করেন? ধন্যবাদ স্যার। আসলে এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দুজন রয়েছেন, ওনারা আরো সুন্দর করে বলবেন, এবং তৌফিক খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে আস্থাহীনতার জায়গাটি। কিন্তু আমি তৌফিকের বক্তব্যের একটু পেছন থেকে যে বলতে চাই, শুধুমাত্র এই কোভিড সিচুয়েশনে কিন্তু নয়, আস্থাহীনতার শুরু কিন্তু আরো আগে থেকে।
এবং গতবার বা তারও আগের বার যখন আমরা ডেঙ্গু মৌসুমটি দেখেছিলাম, তখন ডেঙ্গু আমাদের দেশে প্রাদুর্ভাব ছড়িয়েছিল, তখনও কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটা ঝুঁকি বার্তা, যেটিকে আমরা বলি রিস্ক কমিউনিকেশন, সেটি সঠিকভাবে পৌঁছায় না। কারণ যারা সেই বার্তাগুলি দিয়েছিলেন, সেই বার্তাগুলোর ভেতরে মানুষের আস্থা কিন্তু ছিল না। সেই কারণে সেই ডেঙ্গুর থেকেই কিন্তু আমাদের শুরু। এবং এই সময়েও আমরা দেখতে পাচ্ছি যে একই ঘটনা, যেই কথাটি স্বাস্থ্য বিভাগ বলছে তার উপরে আমাদের সাধারণ মানুষ আমরা এবং এমনকি আমাদের চিকিৎসক পর্যন্ত কিন্তু আস্থা রাখতে অনেক সময় ব্যর্থ হচ্ছেন এবং রাখতে পারছেন না। এবং এই দিকটিকে আমরা বলবো যে আমরা যদি আমাদের দেশের কথার উদাহরণ না দিয়ে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, ওদের দেশে যেটা হচ্ছে সেই রকমই একটা বিষয়, যে যেখানে দেখা যাচ্ছে যে খুব টেকনিক্যাল পার্সন বা বিশেষজ্ঞরা এক কর্নারে আছেন, ওখানে পলিসি মেকার বা রাজনীতিবিদরা এক কর্নারে আছেন এবং সাধারণ মানুষরা আর এক কর্নারে আছে। এবং আমাদের দেশের ক্ষেত্রে অনেকটা এরকম, যে বিশেষজ্ঞদের মতামতকে কিন্তু আমাদের পলিসি মেকাররা বা প্রশাসন অনেক সময় উপেক্ষা করছেন, এবং সেই কারণে সাধারণ মানুষরা কিন্তু একদিকে কোণঠাসা হয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা যা বলছেন আমাদের অনেক সময় সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সেইগুলোকে সবসময় যে আমলে নিচ্ছেন তা কিন্তু না। আমরা সাধারণ দু একটি উদাহরণ দিয়েই বলি, যেমন আমাদের দুটো উৎসবের মধ্যে গেল, এর মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা। সেই সময়টাতে যেভাবে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে, সেটিও কিন্তু আমি বলবো যে আরেকটি কারণ, আমরা এই যে করোনাকে যে সহ্য করছি না বা একে যে আমরা মেনে চলছি না, তার একটি উদাহরণ থাকে। ছোট্ট একটু কথা বলে শেষ করবো। এই আস্থাহীনতার জায়গা থেকে আমাদের চিকিৎসকরাও কিন্তু যে একদম দূরে রয়েছেন তা কিন্তু না। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকদেরও কিছু কিছু দায় রয়েছে কিন্তু আস্থাহীনতা তৈরির ক্ষেত্রে। এবং যে কথাটি তৌফিক বলেছে, আমরা দেখেছি যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরাও কিন্তু একটা সময়ে অনেকটা আর্কিমিডিসের ইউরেকার মতো, যে একটি ওষুধ পেয়ে গেলাম বলে মিডিয়ায় তোলপাড় করে ফেলেছে, সেটি কিন্তু সাধারণ মানুষকে পরবর্তী আস্থাহীনতায় ফেলেছে। তৌফিক বলেছে একজন চিকিৎসক প্রায় 10 লক্ষের মতো মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, তার ফলোয়ার ছিল, যিনি বলেছিলেন যে গরমকাল আসলে বাংলাদেশ থেকে করোনা চলে যাবে। এই বিষয়গুলো কিন্তু কোনো সাধারণ মানুষ করে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে নন টেকনিক্যাল মানুষগুলো করে না। ফলে এই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের এইভাবে এক ধরনের আস্থাহীনতা তৈরির জায়গাটা, যেটি প্রশাসনের জায়গা বা স্বাস্থ্য বিভাগের জায়গা, কিন্তু ডক্টর তৌফিক অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি বললাম যারা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, তারাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে আস্থাহীনতার জায়গাটা তৈরি করেছেন। এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণা সম্ভবত ডক্টর বুলবুল আশরাফ বা ওনারা করেছেন, ওনাদের একটা গবেষণা কিন্তু আমরা দেখেছি যে যাদের সাধারণ শিক্ষার অভাব রয়েছে তাদের চাইতে যারা তথাকথিত সাধারণ শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যেও কিন্তু হেলথ লিটারেসি সেটির অভাব কিন্তু অনেক বেশি। ফলে সাধারণ একটি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেখানে আমার স্বাস্থ্য ঝুঁকিটাকে মেনে নিচ্ছে, আমার সেই তথাকথিত সাধারণ শিক্ষায় মানুষ কিন্তু সেই ঝুঁকিটাকে মেনে নিচ্ছেন এবং তারা কিন্তু সরকারের আহ্বানকে বর্জন করছে। এটি গত কালকেই বোধহয় আমাদের সাথে একজন সাংবাদিক শেয়ার করেছেন এবং আমরা দেখেছি যে সেই রিপোর্টটি, যে আমাদের জেনারেল এডুকেশনে শিক্ষিত মানুষরাও কিভাবে স্বাস্থ্য ঝুঁকিগুলোকে মানতে পারছে না, সেটাও কিন্তু আমাদের একটা আস্থাহীনতার একটা জায়গা তৈরি করছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর হেলাল। এখন আমি একটু যাব ডক্টর সাদুজ্জামান আপনার কাছে। যেমন ভাই আমরা জানি যে কোভিড চীনের উহান প্রদেশে যখন প্রথম কোভিডের শনাক্ত হয়, তার আগেই তার পরপরেই জানুয়ারি 30 তারিখে WHO কোভিডকে গ্লোবাল এমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করে এবং মার্চের 11 তারিখে WHO এটাকে বৈশ্বিক মহামারী হিসাবে আখ্যায়িত করে। আমরা জানি পূর্ব এশিয়ার অনেক দেশ, আমি বর্তমানে ক্যাম্বোডিয়াতে থাকি, কিন্তু ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এবং চায়না, থাইল্যান্ড, এরা জানুয়ারি থেকেই কোভিড নিয়ন্ত্রণের ব্যাপারে অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করে। যেমন বর্ডার স্ট্রিক্ট কন্ট্রোল, বর্ডার আরোপ করা, আপনার টেস্ট করা, অ্যাগ্রেসিভ কন্ট্যাক্ট ট্রেসিং করা। সবচেয়ে তারা ভালো করেছিল যে সোশ্যাল কমিউনিকেশন, বিভিন্ন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা সোশ্যাল কমিউনিকেশন যেভাবে করেছে, জনগণকে বোঝানো, এটার ভয়াবহতা সম্পর্কে বোঝানো এবং সাবধান থাকার ব্যাপারে বোঝানো। আমরা বলি নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং, এই ইন্টারভেনশনগুলো খুব সাকসেসফুলি এখানে এরা ইমপ্লিমেন্ট করেছিল। আমাদের দেশে একেবারেই হয়নি তা না, কিন্তু আমাদের দেশে দেখলাম যে অনেক জায়গাতেই অনেকাংশেই আপনার সচেতনতার চেয়ে ভয় এবং স্টিগমা, এই দুইটা প্রাধান্য পেল। তো আমি জানি যে আপনি একটা গবেষণা করেছেন স্টিগমার উপরে, আসলে এটা কারণ কি ছিল এবং স্টিগমা কিভাবে কোভিড-19 মোকাবেলার উপরে একটা নেগেটিভ প্রভাব আমাদের দেশে ফেলেছে, এর উপরে আপনি একটু কাজ করেছেন। যদি আমাদের দর্শকদেরকে স্টিগমার উপরে একটু বলেন এবং এটার
ইম্প্যাক্ট অন আপনার COVID-19 রিলেটেড সার্ভিস ডেলিভারি। হ্যাঁ, আপনার কাছে আমরা শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ জিয়া, প্রথমত আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনার এই অনুষ্ঠানে। আমি প্রথম অংশ শুনতে পাইনি, কিন্তু আমি তৌফিকের কাজটার ব্যাপারে আমার জানা আছে, আমি ওইটার সাথে যুক্ত ছিলাম একভাবে। আমি একটু এই স্টিগমা বলবার আগে একটু এই আগে যে আলাপটা হচ্ছিল সে প্রশ্ন যে আসলে মানে যে কোনো এই যে আস্থার বিষয়টা, আমাদের তো এমনি হেলথ সিস্টেমের উপরে মানুষের অনাস্থার জায়গাগুলো আছেই নানা রকম ভাবে, কিন্তু সাধারণভাবে স্বাস্থ্য মোকাবেলা করা আর মহামারী মোকাবেলা করার একটা ভিন্নতা আছে। মহামারী পুরো বিষয়টাই হচ্ছে একটা পাবলিক হেলথ ইস্যু, এটা কমপ্লিটলি একটা জনস্বাস্থ্যের প্রসঙ্গ। কিন্তু আমাদের পুরো হেলথ সিস্টেমটাই হচ্ছে কিউরেটিভ ওরিয়েন্টেড, আমাদের পুরো মাইন্ডসেটটাই হচ্ছে কিউরেটিভ ওরিয়েন্টেড মেডিকেল। এবং যখন শুরু হলো এই পুরো মহামারীর বিষয়টা, তখন শুরু থেকে আমি যেটা দেখলাম যে আমাদের মিডিয়া এবং ইত্যাদি নানা আলোচনা হচ্ছে যে এটার ওষুধ কি আছে, এটার ভ্যাকসিন কি হবে, হাসপাতাল কিভাবে ঠিক করা যাবে। কিন্তু আমরা জানি যে পুরো করোনার এই যে COVID-19 ইভেন বিলো 3% মেডিকেল অ্যাটেনশন দাবি করে, মানে মেডিকেল যেটা একেবারে হসপিটালাইজেশনের প্রশ্ন আসবে ইভেন বিলো 3%। এখন এই যে বিশাল জনগোষ্ঠীর এই পুরো মোকাবেলা করার একমাত্র হচ্ছে যে এটা ট্রান্সমিশনটাকে বন্ধ করা। আমি আরেক জায়গায় বলছিলাম যে মানে এই যে শুধুমাত্র ঘরে থেকে এবং হাত ধুয়ে এই পুরো মানব জাতির এত উপকার করা যায়, এর আগে এই সুযোগ আর আসেনি পুরো সিভিলাইজেশনে। তো এখন কিন্তু আমরা শুরু থেকেই এই আমরা দেখতে পাচ্ছিলাম, যেহেতু আমাদের পুরো মাইন্ডসেট আমাদের মেডিকেল কমিউনিটির এমনকি পেশেন্টদেরও মাইন্ডসেট হচ্ছে মেডিকেল ওরিয়েন্টেড, কিউরেটিভ ওরিয়েন্টেড। তারা ডাক্তারের কাছে শুনতে চান। বড় বড় আমি সমস্ত প্রফেসর, ক্লিনিক্যাল প্রফেসরদের প্রতি সম্মান রেখেই বলছি যে যিনি সারা জীবন হাসপাতালে সময় ব্যয় করেছেন, যিনি শুধুমাত্র রোগী চেম্বারে বসে রোগী দেখেছেন, তার পক্ষে মহামারী যেটি সম্পূর্ণ হাসপাতালের বাইরে বিষয়, জন পরিসরের বিষয়, তার এটা জানার কথা না, সে বিদ্যা থাকার কথা না, কিন্তু তারাই প্রধান ভূমিকা রেখেছেন। তো শুরু থেকেই যেটা হয়েছে যে যেখানে আপনি আরেকটা কথা বললেন যে এটা মূলত হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন হচ্ছে এটা মূল কথা। তো সেইটার দিকে আমাদের নজর ছিল না, এবং এই ধরনের মহামারী মোকাবেলার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম দরকার। যেসব জায়গায় সফল হয়েছে তারা এখানে একজন ডাক্তার, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, একজন ভাইরোলজিস্ট, একজন সোশ্যাল সায়েন্টিস্ট, বিহেভিয়ার সায়েন্টিস্ট থাকতে হবে, এবং সেভাবে কাজ করেছে। তো শুরু থেকেই আপনি একটা সমস্যাকে কিভাবে ফ্রেম করবেন সেটার উপর ডিপেন্ড করবে সেটা জনগণের কাছে কিভাবে পৌঁছাবে, ইন্টারভেনশনটা কি হবে। আমাদের শুরুটাই ফ্রেমিংটাই ছিল ভুল, এটা একটা মেডিকেল প্রবলেম হিসেবে দেখা হয়েছে। সো দিস ইজ নট এ মেডিকেল প্রবলেম, ইটস এ পাবলিক হেলথ প্রবলেম। এবং পাবলিক হেলথের একটা বড় অংশ হচ্ছে কমিউনিকেশন। আপনি কিভাবে কমিউনিকেট করেন এই প্রবলেমটা, কারণ আপনি যদি জনগণকে ইনভলভ না করতে পারেন, মানে অসুখ হচ্ছে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আর মহামারী হচ্ছে একটা সামাজিক অভিজ্ঞতা। আপনি অসুস্থ হলে আপনি ব্যক্তিগতভাবে সেটার মোকাবেলা করতে পারেন, কিন্তু যখন মহামারী হয়, যখন সেটা একটা সামাজিক অভিজ্ঞতা, তখন এটা একটা সামাজিক যৌথ উদ্যোগ দরকার, এবং সেখানে আপনি জনগণকে সম্পৃক্ত করতে হবে। তো জনগণকে সম্পৃক্ত করার একটা প্রধান বিষয় হচ্ছে কমিউনিকেশন। তো এই যে এবং এটা ইটস নট অনলি এ পাবলিক হেলথ প্রবলেম, ইকোনমিক প্রবলেম, ইটস বেসিক্যালি এ কমিউনিকেশন প্রবলেম, কমিউনিকেশন ক্রাইসিস। তো এই যে স্টিগমার কথা আপনি বলছেন, স্টিগমার সূত্রটা কিছুটা মানে একটা বহুলাংশে হচ্ছে এই কমিউনিকেশনের জায়গায় হয়েছে। আমরা যেটাকে বলি ফিয়ার অফ আননোন, এটা এমনিই তো যে কোনো মহামারী একটা আতঙ্ক তৈরি করে, অনিশ্চয়তা তৈরি করে, কিন্তু COVID-19 এমন একটা মহামারী যেটা অতীতের বহু মহামারীর চেয়েও এটার ভিন্নতা অনেক, অনিশ্চয়তা অনেক বেশি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিশ্বের প্রধান স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলো এটার ঠিক এটার চরিত্রটাই বুঝতে পারছিল না এই COVID-19 যে কারণে এই যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তা, বিশ্ব অনিশ্চয়তা বাংলাদেশেও এসে পৌঁছেছে। কিন্তু সেটা শুরু থেকে আমি যে গবেষণাটা করেছি, সেই গবেষণা আমি দেখার চেষ্টা করেছি, যেটা একটা টাইম লাইন করার চেষ্টা করেছি, কিভাবে এই স্টিগমা এবং ফিয়ারটা একটা পাথওয়েজের ভেতর দিয়ে কতগুলি স্তরে স্তরে বিকশিত হয়েছে বাংলাদেশে।
খুব সংক্ষেপে আমি একটু বলি, আমরা যেটা দেখেছি শুরুতে এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকটায়, যেটা তৌফিকও কিছুটা উল্লেখ করেছে, আমরা ওই স্টেজটাকে বলেছি একটা সেন্স অফ ফলস সেফটি স্টেজ। যখন আমরা এক ধরনের ফলস সেফটি স্টেজে আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নাই। এটা দুইটা সূত্র থেকে এটা হয়েছে। একটা সূত্র হচ্ছে এক ধরনের রিলিজিয়াস কমিউনিটি থেকে, আমাদের কিছু রিলিজিয়াস লিডার তারা বলেছেন যে এটা হচ্ছে এইসব পশ্চিমাদের নানা রকম বেলাল্লাপনা লাইফস্টাইল এগুলির কারণে এগুলি হয়েছে, এগুলো আমাদের কিছু না। আপনি ইফ ইউ আর এ গুড মুসলিম, আপনি যদি ভালো রিলিজিয়াস প্র্যাকটিস করেন, এটা আপনার হবে না। এইটা এক ধরনের ন্যারেটিভ হয়েছে। আর একটা ন্যারেটিভ হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটি থেকে এসেছে, সেটা ডাক্তার থেকে শুরু করে এবং অন্যান্য বিজ্ঞানীরাও কিছু তারা এই ধরনের একটা থিওরি দেওয়ার চেষ্টা করেছেন যে ওয়েদার এখানে হবে না। সেকেন্ড, যে কারণে এক ধরনের ফিয়ারলেস ফেজ কাটিয়েছে প্রথম 2 মাস। মার্চের প্রথমে যখন বাংলাদেশে কোভিড-19 আইডেন্টিফাইড হলো প্রথম, এবং সেটা হচ্ছে প্রবাসীদের ভেতরে। প্রথম ইতালি প্রবাসী একটা দুজন পেশেন্টের ভিতরে সেটা হলো, এবং তারপর যেটা ঘটলো যে এই মানে পুরো ফিয়ারটা একটা পার্টিকুলার ফোকাসড হয়ে গেল, যে এটাকে আমরা বলতে পারি যে এই মানে আমরা একটা স্টিগমা বলি এটাকে, যে মানে সামাজিক নিগ্রহর যে প্রশ্নটা প্রশাসনিকভাবে মানে প্রবাসীদের এক ধরনের স্টিগমাটাইজ করা হলো। আপনারা জানেন কিনা যে যারা ইতালি থেকে এসেছিল, দুটো কাজ করা হয়েছিল প্রশাসন থেকে। একটা হচ্ছে 142 জন ছিল ওই প্রথম ফ্লাইটে আমার মনে হয়, রাইট নিয়ে যাওয়া হয়েছে। এক্স্যাক্টলি। তো তাদের দুটো কাজ করা যায়। একটা হচ্ছে তাদের এয়ারপোর্টে প্রত্যেকের হাতের ভেতরে আর্মসে একটা সিল দেওয়া হয়েছে, কোয়ারেন্টাইন সিল, এতদিন থাকবেন, এবং এক ধরনের চিহ্নিত করা যে আপনি হচ্ছে একটা ভিন্ন ধরনের লোক। আর তারপরে তারা যে বাড়িতে যখন চলে গেছে, গ্রামে গ্রামে চলে যাওয়ার পরে তাদের বাড়িগুলোতে লাল পতাকা দিয়ে দেওয়া হয়েছে, যে এটা হচ্ছে এই মানে প্রবাসীদের বাড়ি। তো এটা কি এক ধরনের ফর্মাল স্টিগমাটাইজেশন। এটার সূত্র আছে যে ঠিক আছে, হ্যাঁ প্রবাসীটাই সূত্র ছিল, কিন্তু এটাকে এমন ড্রামাটিক ওয়েতে করা হয়েছে, এটা আমাদের মানে সোশ্যোলজিক্যাল থিওরিতে বলে হচ্ছে স্পয়েলড আইডেন্টিটি। তার আইডেন্টিটিটাকে স্পয়েল করে দেওয়া হলো। এটা যেটা হলো যে প্রবাসী মাত্রই হচ্ছে সমস্ত আতঙ্কের উৎস। আমরা এই সময় ঘটনা দেখেছি যে প্রবাসী একজন বাইরে হাঁটাহাঁটি করছে, তাকে লোকজন ধরে নিয়ে পিটিয়ে টিটিয়ে ঘরে ঢুকিয়েছে। সো এনিথিং রিলেটেড টু রিটার্নিং মাইগ্রেন্টস ওয়ার দি সোর্স অফ ফিয়ার। এটা ছিল সেকেন্ড ফেজে। সেই ফেজে আবার দেখা গেল আমরা যারা এই যে ফর্মাল স্টিগমাটাইজেশন থেকে এক ধরনের ইনফর্মাল স্টিগমাটাইজেশন হয়েছে। আমরা দেখেছি গ্রামের মানুষরা মিলে, যেটা বললাম, যে তারা যেহেতু প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে ভয়ের উৎস, এখন তারা আমি একটা প্রেজেন্টেশনও করেছি, আমার ডাটা কালেকশনের পার্ট হিসেবে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার হচ্ছে প্রবাসীদের ঢোকা নিষেধ, প্রবেশ নিষেধ, প্রবাসীদের এখানে দেওয়া যাবে না। তো এবং তারপরে প্রবাসীদের ধরে পেটানো ইত্যাদি এগুলো ঘটেছে আর কি। এই ফেজটার পরে যখন এপ্রিলের দিকে প্রথম করোনা ডেথ হলো বাংলাদেশে, এবং সেই ডেথটা ছিল ওয়াজ সামওয়ান, মানে এটা কমিউনিটি ডেথ, তার সাথে প্রবাসের কোনো সম্পর্ক ছিল না, সে প্রবাসীও না, এবং তিনি কোনো প্রবাসীর সংস্পর্শেও আসেননি। তো এই ডেথটা যখন হলো, তখন যেটা হলো যে একটা সত্যিকার অর্থে রিয়েল ফিয়ার তৈরি হলো বাংলাদেশে। আগে মানুষ তো একটা চিহ্নিত করতে পারতো যে ওকে প্রবাসী হচ্ছে আসল সংকটের মূল, বাট দেন উই এগেইন, এটা সোশ্যোলজিক্যাল টার্মে আমরা বলি লিকুইডিফিকেশন অফ ফিয়ার। ভয়টা তরল হয়ে গেল আর কি, যেটার কোনো আর বাউন্ডারি নেই। এটা যে কোথা থেকে এই অসুখটা হবে সেটা আর আমরা বুঝতে পারছি না। তো এটা আরেকটা ফেজ গেছে আর কি, তখন মানুষ সত্যিকার আতঙ্কিত হলো। এর পরবর্তী আরেকটা ফেজ যখন হলো, যখন লকডাউন করা হলো, সেটা এপ্রিলের শেষের দিকে, এবং এই লকডাউনে এসে কতগুলি ঘটনা ঘটলো। লকডাউন করার পরপরই একটা হচ্ছে যে আমরা জানি সেই সময় সব গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা চলে গিয়েছিল, তাদের আবার গার্মেন্টস ফ্যাক্টরির ফেরত আনা হয়েছে, মালিকরা ফেরত এনেছিল, যে একটা ব্যাপক কেওয়াস তৈরি হয় সেই সময়। সো এই সময় যেটা হলো যে একটা ফিয়ার অফ লাইফের সাথে ফিয়ার অফ লাইভলিহুড যোগ হলো, আতঙ্কটা আরো বহুমুখী হলো আর কি। এবং সেটার সাথে যেটা হলো যে কেস বাড়তে থাকলো তখন, এবং আমাদের যে হেলথ সিস্টেম সেটাকে আর এফোর্ড করতে পারছিল না। সেই সময় হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছে, এমনকি ডাক্তাররা ভয় পাচ্ছিল, তাদের পিপি ইত্যাদি ছিল না। এইসব কারণে যেটা হলো, এবং পাশাপাশি আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, যে একটা বিরাট গ্রুপের আবার কোনো ভয় নেই। আমরা সেই সময়
আর একটা বড় একটা রিলিজিয়াস ব্রাহ্মণবাড়িয়া একজন ধর্মীয় নেতার জানাজা হয়েছে, হাজার হাজার মানুষের যুক্ত হয়েছে যখন একেবারে মিডল অফ লকডাউন। তো এই কারো কারো ভয়হীনতা বহু মানুষের আরো বেশি ভীতির কারণ হয়েছে। তো এই ফেজটাকে আমরা বলেছি যে কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন অফ ফিয়ার, নানা মাত্রার ভয় তৈরি হয়েছে। তো এইটার একটা ফেজ গেছে এবং সেই ফেজটা পেরিয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি, আমরা যেটাকে বলতে পারি যে এক ধরনের প্যানিক, ফিয়ারটা একটা হাইটেন স্টেজে চলে গেছে, যখন দেখা যাচ্ছে যে ডাক্তাররা ভয় পাচ্ছে, কোনো রোগী ইয়ে করা যাচ্ছে না, মানে হাসপাতাল নিতে পারছে না, এবং এমন একটা ধারণা তৈরি হচ্ছে। এবং সেই সময় আপনারা জানেন যে কবর মানে গ্রেভ দেওয়ার মানে কবর দেয়া নিয়ে একটা ইয়ে তৈরি হলো, একটা বিভ্রান্তি তৈরি হলো যে কবর মানে ডেড বডি থেকে করোনা ছড়ায় কি ছড়ায় না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। মানুষ ইয়েতে যেতে পারে নাই, জানাজা পড়তে যেতে পারে নাই, কবরস্থানে যেতে পারে। সো ইট জেনারেটেড হিউজ অ্যামাউন্ট অফ কাইন্ড অফ আনসার্টেনিটি, ফিয়ার অ্যান্ড একটা স্ট্রেঞ্জ অ্যাটমসফিয়ার তৈরি হলো আর কি। সেই সময় থেকে বলা যায় একটা প্যানিক ফেজে চলে গেল মানুষ। তার এরকম ঘটনা ঘটেছে যে তার নিজের নিকটাত্মীয়কে জঙ্গলের ভিতরে ফেলে আসছে, মানুষ হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছে, কোভিড-19 পেশেন্টের বাড়ি অ্যাটাক হয়েছে। সো এটা হয় যখন মানুষ, ইটস এ ফিচার অফ ফিয়ার অফ আননোন। আপনার যখন এই বুঝে উঠতে পারছেন না যে কি ঘটছে এবং এটা জনগণের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করছে, তখন এই ধরনের প্যানিক তৈরি হয় আর কি। তো এইটা আমি বলবো আমরা দেখিয়েছি যে এই সূত্রটা হচ্ছে যে আপনি এই ধরনের ফিয়ারকে কন্ট্রোল করা যায় যখন ইউ গিভ, মানুষ যেটা চায় যে এটার একটা বুঝতে চায় হোয়াট ইজ গোয়িং অন, এটার বাউন্ডারিটা বুঝতে চায়। সো ইউ গিভ দেম এ স্ট্রাকচার অফ দ্য রিয়েলিটিটা মানুষের কাছে তখন লিকুইডিফাইড হয়ে গেছে। সো প্রশাসনের দায়িত্ব হচ্ছে কিংবা প্রফেশনাল বডির দায়িত্ব হচ্ছে ইউ গিভ এ স্ট্রাকচার টু দ্য রিয়েলিটি। এবং সেই স্ট্রাকচারটা কিভাবে দেওয়া যাবে? থ্রু কমিউনিকেশন, থ্রু প্রপার এন্ড কোঅর্ডিনেটেড কমিউনিকেশন। এবং আমাদের দেশে যেটা হয়েছিল কোনো কোঅর্ডিনেশনের ব্যাপারই ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কথা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর একটা কথা বলছেন, গার্মেন্টস ফ্যাক্টরি বা মানে বাণিজ্যিক যারা অথরিটি তারা একরকম কথা বলছেন। সো এই যে কোঅর্ডিনেশনের অভাব ইত্যাদি মিলিয়ে এই বাস্তবতাটা আরো বেশি এক ধরনের ঘোলাটে হয়ে যাওয়াতে মানুষের ভয় তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা স্টিগমা তৈরি হয়েছে। তো আমি যদি সংক্ষেপে বলি, আমরা এইভাবে ফেয়ারটা দেখেছি এবং ফেয়ারের ভিত্তিতে রয়েছে কমিউনিকেশন। আমরা একটা কমিউনিকেশনের টার্ম আছে বলে ইনফোডেমিক, এপিডেমিক অফ ইনফরমেশন। মানে হচ্ছে যে ইনফরমেশন যখন আপনি কোঅর্ডিনেটেড হয় না, ইনফরমেশন যখন ডিসজয়েন্টেড হয় এবং যখন মিস ইনফরমেশন থাকে, then we call it infodemic. Bangladesh suffered from infodemic এবং that generated fear which has ultimately kind of developed to stigma. So stigma নিয়ে সংক্ষেপে এতটুকু আমি বলতে পারি। I am happy to comment a bit more. অনেক ধন্যবাদ জামান ভাই, আপনি আসলে স্টিগমা এবং ফিয়ারের যে পাথওয়েটা কোভিড রিলেটেড খুব সুন্দরভাবে আমাদেরকে খুব সরলভাবে বর্ণনা করেছেন। আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা এটা বুঝতে পেরেছেন। আপনি প্রথমেই বলেছেন একটা ওভারআর্চিং ফ্যাক্টর যে কোভিড নিয়ন্ত্রণটাকে প্রথমেই আমরা খুব বেশি মেডিকেলাইজ করে ফেলেছি। এখানে আমরা যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পাবলিক হেলথ বা অন্যান্য যে মাল্টিডিসিপ্লিনারি অন্যান্য যারা অ্যাক্টর, ওনাদেরকে আমরা সম্পৃক্ত করি। আমি একটু তৌফিক, আমি তোমার কাছে যেতে চাচ্ছি, যেহেতু তুমি পাবলিক হেলথ ফাউন্ডেশন এটারও তুমি একজন নির্বাহী পরিচালক, এগুলো নিয়ে তোমরা কাজ করো, কথা বলো, আসলে এটা কারণটা কি? বাংলাদেশটা এটাকে ওভার মেডিকেলাইজেশন কেন করা হলো? এখানে কি পাবলিক হেলথ বিশেষজ্ঞদের এটা দুর্বলতা, নাকি এটা ওভার ডমিনেন্স অফ ক্লিনিক্যাল physicians in the health system? বোথ। আসলে এটা শুধু একটা মানে কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্সার দেওয়া সম্ভব নয় যে এটার কারণেই এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আসলে একটা লং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমাদের দেশে, কিভাবে পাবলিক হেলথ এডুকেশনের ডেভেলপমেন্ট ঘটেছে, কারা সেই এডুকেশনটা দিয়েছে, স্টুডেন্টরা সেই এডুকেশনকে কিভাবে নিয়েছে, এবং পরবর্তীকালে আমাদের যখন হেলথ সার্ভিসটা ডেভেলপ করেছে, সেখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন, একজন এমবিবিএস পাশ করে যখন সে বিসিএস ক্যাডারে ঢোকে,
আহ, সে ঠিক যেভাবে যেভাবে মূল্যায়িত হয়, একজন যদি এমপিএইচ করে ইভেন পিএইচডি করেও যদি সে ঢুকতে চায়, তাকে কিন্তু একই পজিশনে একই মূল্যায়নে তাকে কিন্তু ঢোকানো হয়, এবং তার কোনো ক্যারিয়ার ট্র্যাক নেই। এবং পরবর্তীকালে আপনি যদি ফলো করেন যে কারা কোথায় যাচ্ছে, যেই মানুষটা সারা জীবন পাবলিক হেলথের কাজ করে এসছে, হয়তো সে ইউএইচএনএফপি হয়েছে, হয়তো আরএমও হয়েছে, বা সিভিল সার্জন হয়েছে, কিন্তু যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশনের একদম চূড়ান্ত পর্যায়ে যেগুলো আছে আমাদের ডিজি হেলথে বা ইভেন বিয়ন্ড, সেই পজিশনগুলোতে আপনি সবসময় দেখবেন যে আম, একজন নামজাদা ক্লিনিশিয়ানকে সেই পজিশনগুলো কিন্তু সবসময় অফার করা হয়েছে এবং দেওয়া হয়েছে। একটা তাদেরকে একটা সম্মান জানানোর একটা প্রক্রিয়া হিসেবে এই জিনিসটা চলে এসেছে। কিন্তু এটা কিন্তু আসলে একজন মানুষকে ডিজি এডিজি করা, এটা কিন্তু আসলে সম্মানের বিষয় না। এই পজিশনগুলো তাদেরকে দেওয়া উচিত যারা এই কাজগুলো করে এসেছে এবং যে যাদের এই কাজগুলোর অভিজ্ঞতা আছে। তো এটা হলো কেন? এটার নিয়ে আমাদের একটা পলিসি অ্যানালাইসিস আছে, যা 2-3 বছর আগে আমরা 4-5 বছর আগে করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছি যে এটার পিছনে আপনি যেটা জিজ্ঞেস করছেন, এটা কি শুধু ক্লিনিশিয়ানদের জন্য হয়েছে? বিষয়টা তা না, এটা কিন্তু এখানে আরো অনেক রকমের বিষয় আছে। দেখেন, বাংলাদেশে মিনিস্ট্রি অফ হেলথে কিন্তু কোনোদিন কোনো ডাক্তার নাই, উইথ ভেরি ফিউ রেয়ার এক্সেপশনস, ডাক্তাররা কিন্তু সেই লিডারশিপের যে জায়গাটা সেখানে হয় না। সেগুলো আসে কিন্তু সবসময় ল্যাটারাল এন্ট্রি হয়, মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে একজন এসে সচিব হয়ে যাচ্ছেন, যার কিন্তু সারা জীবনে তার পুরো ক্যারিয়ারে হেলথের কোনো রকম এক্সপার্টিস বা কোনো রকম এক্সপিরিয়েন্স নাই, উইচ ইজ আনথিঙ্কেবল ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ। তো এই বিষয়টা বেশিরভাগ সময় কিন্তু মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসে, এবং এই জিনিসটা, এই লেগেসিটা কিন্তু তারা কখনো হাতছাড়া করতে চান না। তারা চান যে এরকমই হতে থাকুক। এখন একটা আমাদের দেশে যে বিসিএস হেলথে যেখানে যেভাবে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টে যদি কখনো মানে পাবলিক হেলথের জন্য একটা আলাদা ট্র্যাক তৈরি করা হয়, তাহলে হবে কি যে আমি যেমন শ্রীলঙ্কাতে আপনি যদি দেখেন, তাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হয় যে না, আমি কি অ্যাডমিনিস্ট্রেশন ট্র্যাকে যাব, নাকি আমি একজন এডুকেশনিস্ট হব, নাকি আমি একজন ক্লিনিশিয়ান হব, পিওর ক্লিনিশিয়ান। কোনো অসুবিধা নাই, প্রত্যেকের জন্য স্পেসিফিক ক্যারিয়ার ল্যাডার তৈরি করা আছে। কেউ যদি সেখানে সিলেকশন দেয় যে না, আমি অ্যাডমিনিস্ট্রেশন ট্র্যাকে থাকবো, তাকে নিশ্চিত করা হয় যে সে তার একটা পাবলিক হেলথে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পাবলিক হেলথে তার একটা ডেভেলপমেন্ট হয়, এবং ইভেনচুয়ালি সে তার প্রমোশন হতে হতে একসময় আমাদের ডিজি হেলথের ইকুইভ্যালেন্ট, ইভেন হেলথ সেক্রেটারির ইকুইভ্যালেন্ট একটা পোস্টে গিয়ে সে রিটায়ারমেন্টে যায়। তো আমাদের দেশে এই জিনিসটা হয়নি নানা কারণে। এক হচ্ছে যে আমাদের ক্লিনিশিয়ানদের মধ্যে এই একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছে যে আমরা এই পজিশন গুলোকে আমরা নিজেদের মধ্যে রাখবো, কারণ একটা ডিজি হেলথ হওয়া, এডিজি হেলথ হওয়া, এটা হচ্ছে একটা সম্মানের প্রতীক। কিন্তু এইটা কখনো তাদের কাছে মনে হয় না যে এটার একটা নির্দিষ্ট এই পজিশন গুলোর একটা কম্পিটেন্সির দরকার আছে, সেই কম্পিটেন্সিটা কি তাদের আছে কি নেই, সেটা ভাবার কিন্তু জায়গাটা তৈরি হয়নি, কারণ তাদের কোনো ক্যারিয়ার ওইভাবে ল্যাডারটাই ওইভাবে ডিফাইন করা হয়নি। আবার তার উপরে যখন মিনিস্ট্রি অফ হেলথে যাবেন, সেখানে বসে আছে কিন্তু নন হেলথ নন ক্লিনিক্যাল পার্সনরা, এবং তারাও কখনো চিন্তা করেনি বা তারাও কখনো চায়নি যে তাদের একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হোক। যদি আমরা পাবলিক হেলথ ট্র্যাককে আলাদাভাবে ডেভেলপ করতাম, ইভেনচুয়ালি ওই জায়গাগুলোতে ইররেলেভেন্ট আনরিলেটেড ফিল্ডের মানুষগুলো এসে কখনোই কিন্তু লিডারশিপটা জাহির করার বা এক্সারসাইজ করার সুযোগটা তারা পেতেন না। এখন তারাও দেখেছেন যে এটা তো খুব সহজ একটা জায়গা, আমি অন্য একটা আনরিলেটেড মিনিস্ট্রিতে সারা জীবন কাজ করে এসেছি, আমি হেলথে খুব ইজিলি সচিব হয়ে যেতে পারছি, ডেপুটি সেক্রেটারি হয়ে যেতে পারছি, এটা আমার জন্য খুব সহজ। এই সহজ একটা জায়গা আমি কেন ছাড়বো? তো দুইটার দিক থেকেই কিন্তু আপনার ক্লিনিশিয়ানদের দিক থেকেও যেমন এটার একটা তাগিদ সৃষ্টি হয়নি একটা ক্যারিয়ার ট্র্যাক ডেভেলপ করার, আবার নন ক্লিনিক্যাল একদম টোটালি ক্লিনিশিয়ানদের বাইরের যেই যারা একটা অ্যাডমিনিস্ট্রেশনটাকে সামাল দেন, তাদের দিক থেকেও কখনো এই জিনিসটা তৈরি হয়নি, বরং সবসময় তারা এই মতবাদটা প্রচার করেছেন। এটা কিন্তু আমাদের বিসিএস হেলথের খুবই প্রচলিত একটা কথা, আরে ডাক্তাররা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে জানে না। কিন্তু হুইচ ডক্টরস আর ইউ টকিং অ্যাবাউট? আর ইউ টকিং about the surgeons? Are you talking about the medicine specialists? Or are you talking আমরা about ডাক্তার the বললে এটা হোমোজেনাস, professionals? ডাক্তার বললে আমরা Exactly, হোমোজেনাস exactly. তো এই সমস্যাটা, এটা মাল্টি আসলে এইটা বলা ডিসিপ্লিনারি সম্ভব না যে ব্যাপারটাকে আমরা বুঝি না। এক্স্যাক্টলি, মানে ওই ট্র্যাকটাই, মানে পাবলিক হেলথকে একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে চিন্তা করার বা কল্পনা করার প্রবণতাই আমাদের মধ্যে সৃষ্টি হয়নি। আমি একটা শেষ কথা বলে শেষ করছি। গত পরশুদিন, আমি কোন ডক্টরের নাম নিব না, আমাদের দেশে বর্তমানে খুব কথা হচ্ছে যে স্কুল খুলে দেওয়া হবে কিনা। তো প্রথম আলোতে মানে যাই হোক একটা স্বনামধন্য পত্রিকার একদম ফ্রন্ট পেজে সেখানে 4 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। 4 জন, এর মধ্যে 3 জন হচ্ছেন
এডুকেশনিস্ট, এবং আরেকজন হচ্ছে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় একজন ডাক্তার ক্লিনিশিয়ান। তার মতামত চাওয়া হয়েছে যে এই সময় কি এটা খুলে দেওয়া উচিত কিনা। মাই কোশ্চেন ইজ, why should you ask a doctor whether the school should be opened or not? This is nothing to do with a doctor. এটা একটা ক্লিনিশিয়ানের জানার কথা না। এই জিনিসটা জানবেন একজন এপিডেমিওলজিস্ট, যার ট্রান্সমিশন অর্থাৎ ডিজিজ ট্রান্সমিশন ডাইনামিক সম্পর্কে যার আইডিয়া আছে। তিনি বলতে পারবেন যে এই সময় অনেকগুলো শিশু একত্রে হলে সেখান থেকে একটা ডিজিজ ফ্লেয়ার আপ করার সম্ভাবনা আছে কি নেই, সেই কথাটা তো একজন তিনি বলতে পারবেন। কিন্তু আমাদের সাংবাদিকও জানেন না যে কাকে কোন প্রশ্নটা করা উচিত, ডাক্তারও জানেন না তার কি বলা উচিত আর কি বলা উচিত না, আর আমাদের আমলাদের তো বলাই বাহুল্য যে তারা মানে তাদের জায়গাটা জানলেও তারা ছাড়বেন না। কাজে এই সবকিছুর একটা সংমিশ্রণে আমাদের পাবলিক হেলথ ট্র্যাকটা কখনোই সেভাবে ফ্লারিশ করতে পারিনি, ডেভেলপ করতে পারিনি। তৌফিকের কথা শুনে আমার এখন মনে পড়ছে, যেমন ভাই আমি আপনি মোটামুটি একই সময় মনে হয় মেডিকেল কলেজ থেকে বেরিয়েছি, প্রায় 32 বছর 30 বছর হয়ে গেছে, এবং এত বছর ধরেই আমরা পাবলিক হেলথ দিয়েই কাজ করছি, ক্লিনিক্যাল সাইডে তেমন কাজ করিনি। আমাদের অনেক বেশ স্বনামধন্য বন্ধুরা তাদের কোনো অসুখ বিসুখ হলে ফোন করে, এই ডাক্তার বলতো কি ওষুধ খাওয়া যায়, হ্যাঁ, বা কোনো একটা সার্জিক্যাল সমস্যা হলে সেটাও আমার দিকে হয়তো একটা প্রশ্ন করলো। এবং আমার মনে হয় যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় গ্যাপ আছে। হ্যাঁ, এখানে যারা নন ডাক্তার তাদের এই মেডিকেল যে মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাসপেক্টটা, এই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর বেশ গ্যাপ আছে, এবং সেটার ইম্প্যাক্ট আমরা বিভিন্ন ডিসিশন মেকিং এর মধ্যে আমরা দেখতে পাই। সাধারণত আপনি মনে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, আমি জাস্ট একটু ওই তৌফিকের কথা শুনতে শুনতে ওর যে ক্ষোভের জায়গাটায়, তো আমি তো আরো দীর্ঘদিন ধরে আছি, এবং তো জিয়া আপনি যেটা বললেন, মানে আমাদের এই পুরো মেডিকেল, যে শুরুতে আমি বলছিলাম যে মানে মাইন্ডসেটটা যদি না বদলায়, পুরো মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং অফ দি হোল হেলথ অ্যান্ড মেডিকেল সিস্টেম, এই আমি আশা করি যে কোভিড এর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে যদি এটা একটু ধাক্কা খায় আমাদের, মানে আমি তো নিজে যখন পাবলিক হেলথ থেকে আমরা শুরু করেছি, পাবলিক হেলথ হচ্ছে কিংবা যারা এমপিএইচ করছে এরকম একটা মানসিকতা ছিল, এগুলো হচ্ছে ব্যর্থ ডাক্তার আগে, যেগুলি কিছু করতে পারে নাই, মেডিসিন সার্জারি গাইনি টাইনি করতে পারে না, ওগুলো যে পাবলিক হেলথ করে। বাট আনফর্চুনেটলি মানে এদের ধারণাও নাই যে সারা পৃথিবীর স্বাস্থ্য বিষয়ক যত সিদ্ধান্ত নেওয়া হয় কোনো ডাক্তার নেয় না। WHO তো একজন ডাক্তার নাই, সারা পৃথিবীর অন্যতম সমস্ত স্বাস্থ্য বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যে বডিগুলো থেকে। নোবডি ইজ এ ক্লিনিশিয়ান, এবং ইটস ইম্পসিবল ফর এ ক্লিনিশিয়ান টু মেক দোজ ডিসিশনস। তো এবং আমি জাস্ট আরেকটা অ্যানেকডোট বলি, আইডিসিআর যে ইয়ে করছিল, আমার খুব পরিচিত, খুব একদম প্রধান একজন, আমি নাম বলছি না, যিনি আসতেন এখনো টেলিভিশনে বলছেন, তাকে বাংলাদেশের আরেকজন অন্যতম প্রধান মেডিসিনের অধ্যাপক বলছে যে এরা সব তো, মানে আমি জাস্ট কথা ইতে বলছি যে এরা এগুলো কি সব এপিডেমিওলজি পাবলিক হেলথ করে, মশা মাছি টয়লেট নিয়ে কাজ করে, ওদের কাছে আমার শুনতে হবে কি করতে হবে। আই এম এ প্রফেসর অফ মেডিসিন, দিস ইজ দি মাইন্ডসেট। এখন এই কোভিড-19 যদি এই ধরনের, আমি খুব ক্ষুব্ধ হয়ে বলছি যে একেবারে এগুলো ধূলিসাৎ না করে মাইন্ডসেট, এবং এগুলো যদি আমূল পরিবর্তন না করে, এবং বাংলাদেশে আরো জঘন্য অবস্থা হবে। এই যে বাংলাদেশে আমরা বলি যে রোগী এবং ডাক্তারদের ভিতরে একটা ভীষণ বৈরিতা আছে, এই বৈরিতার জায়গাটা হচ্ছে যে আমাদের এই পুরো আমরা যখন একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, তার যে পরিমাণ মেডিকেল এক্সপেকটেশন থাকে, ঠিক সেই পরিমাণ নন মেডিকেল এক্সপেকটেশন থাকে। আমাদের ডাক্তাররা নন মেডিকেল এক্সপেকটেশন ফুলফিল করার জন্য জিরো ট্রেন গ্রহণ করে। সো এই জিনিসগুলো যদি না বদলায়, অবস্থা আরো খারাপ হবে, আরো ভয়ঙ্কর হবে। তো জিয়া, আপনি এইসব পুরনো কথা তুললেন দেখে একটু আবেগের সাথে কথাগুলো বলছি। আশা করি এই কোভিড-19 আমাদেরকে, আমাদের ডাক্তার কমিউনিটি, স্বাস্থ্য কমিউনিটি, এবং তৌফিক যেটা বলছে যে প্রশাসনেও আমাদের একটা ধাক্কা দেয়, যে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন বুঝতে সাহায্য করুন। ডক্টর হেলাল, আমি একটু আপনার কাছে এখন যেতে চাই। আপনি শুনলেন যে স্টিগমা ফিয়ার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটা চারটা ধাপে এসেছে। হ্যাঁ, প্রথমে ফিয়ারলেস একটা ফেজ ছিল, তারপরে ফর্মাল স্টিগমাটাইজেশন হয়েছে, বিশেষ করে যারা বিদেশ থেকে মাইগ্রেন্ট লেবার ফেরত আসে তাদেরকে নিয়ে। তারপরে লিকুইডেশন অফ ফিয়ার, এটা আমরা শুনলাম, আমরা লকডাউন শুনলাম। হ্যাঁ, তারপর সেখান থেকে আসলো প্যানিক। তো
তো এগুলোতে আমার কাছে মনে হয় যে আপনার মেন্টাল হেলথ বা মানসিক যে স্বাস্থ্য একটা ক্রস কাটিং ইস্যু হিসেবে কাজ করেছে। প্রত্যেকটা একটা ফেসে যেতে এখানে প্রত্যেকটা মানুষের যে মেন্টাল স্বাস্থ্যের যে অবস্থা, তার যে অবস্থান, এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে। তো সেই দিক থেকে যে আপনি কথা বলেন আপনার নিজের যে বিশেষায়িত এরিয়া, আপনি এই স্টিগমার যে আমাদের দেশের যে প্যাথওয়েটা, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ। যদি আমরা একটু পেছন দিকে চলে যাই, অনেক পেছনে, তাহলে বলবো যে আমাদের যে একটি শৈশবের যে লার্নিং, যে ডেভেলপমেন্ট, সেখানে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের ভেতরেই একটি স্টিগমার অবস্থান। আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদের শৈশবের শিশুদেরকে নানান ধরনের স্টিগমা দিয়ে বড় করছি। বিভিন্ন জিনিস, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে নেতিবাচক কথা থাকছে। শিশুদেরকে যখন আমরা লালন পালন করছি, বড় করছি, বাংলাদেশের কিছু হবে না, এদেশের সব খারাপ, এদেশের ডাক্তার খারাপ। আমরা যখন চিকিৎসকদের চেম্বারে পর্যন্ত শিশুদের নিয়ে যাই, তখন তাদেরকে শান্ত করার জন্য বলি যে তুমি চুপ করো, নাহলে ডাক্তার সাহেব তোমাকে একটা ইনজেকশন দিয়ে দিবে। এই যে একটা নেগেটিভ নোশন, নেগেটিভ কগনিশন, এগুলো নিয়ে নিয়ে এসে বড় হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা স্টিগমা আছে। তারই কিন্তু আমরা প্রতিফলন প্রাপ্তবয়স্ক অবস্থায় একটি শিশুর মধ্যে দেখতে পাই। ছোটবেলা থেকেই সে জানে যে একটা চিকিৎসক মানে খারাপ প্রাণী, সে শুধু ইনজেকশন দেয়। এইরকম ভাবে আমাদের কাছে প্রত্যেকটা জায়গা, যেটি আমাদের শ্রদ্ধেয় সাধু যেমন ভাই বললেন, উনি আমি একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমরা দেখেছি যে শুধু এই মুহূর্তে, এই প্যান্ডেমিক কন্ডিশনে আমাদের সামনে কিন্তু জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি উঠে এসেছে। এর আগে এই দুটো সাবজেক্ট কিন্তু একদম অন্তজ অবস্থায় ছিল, কেউ মানসিক স্বাস্থ্যের কথা বলতো না। চট্টগ্রাম মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য বিভাগটি ছিল সবচেয়ে খারাপ জায়গা, এবং এখন পর্যন্ত সবচেয়ে খারাপ জায়গাতে আছে, যেখানে ডাস্টবিন, ময়লা ফেলা, ইনসিনারেশনের পাশে একতলা একটা খুবই একটি জায়গা। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে তাই, মানসিক রোগের জন্য ডাক্তারদের আসলে বসারও জায়গা নেই, দরকারও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইনটি আপনারা দেখছেন এখন, যেটি দুটো ভার্সন এখন বলতে বেরিয়েছে, সর্বশেষ 27শে মে যে ভার্সনটিতে, সেখানে 9 জন মানসিক রোগ বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি আছে। আমরা দেখেছি এর মধ্যে কয়েকজন আমাদেরও পরিচিত, বিশ্বের বিভিন্ন অঞ্চলের খুব বড় বড় নাম করা মেন্টর, এবং সেখানে মানসিক স্বাস্থ্যের ম্যানেজমেন্ট নিয়ে কি করতে হবে, স্টিগমা থেকে শুরু করে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট পর্যন্ত সবগুলো কথা আছে। আমরা দেখছি আমাদের দেশে একটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের যে মূল গাইডলাইনটি প্রকাশিত হয়েছে, সেখানে 50 জন আপনি বিশেষায়িত ক্লিনিশিয়ানের অন্তর্ভুক্তিতে সেটি তৈরি করেছে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সেখানে একটি কথাও নাই। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য আলাদা করে একটি গাইডলাইন করে বা সেটা করে অনেক পরে সেখানে সংযুক্ত করতে হয়েছে, কিন্তু যে মূল গাইডলাইন, সেখানে মানসিক স্বাস্থ্যের কথাটা নাই। যেখানে আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্বই দিচ্ছি না। আমার আন্ডার গ্রেডে যেখানে আমি জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, কমিউনিটি মেডিসিন এবং সাইকিয়াট্রি, দুটো সাবজেক্টই একেবারে অন্তজ অবস্থায় পড়ে এসেছে, কিন্তু এখন আমরা বলছি যে এই দুটো সাবজেক্টকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, শুনতে হবে, কিন্তু আন্ডার গ্রেডে এদের কোনো অস্তিত্ব নাই। তৃতীয় বর্ষে তারা কিছুটা সাইকিয়াট্রি পড়ে, পরীক্ষা তাদের পঞ্চম বর্ষে দিলেও দিতে হয়, না দিলেও দিতে পারে, কারণ এটা অপশনাল। কোনো কোনো দিন থাকে, কোনো কোনো দিন কারো কারো ক্ষেত্রে থাকে না, কোনো কোনো বোর্ডে। এই জায়গাগুলি থেকে আমরা বলবো যে আমাদের লিটারেসি হয়তো আছে, কিন্তু প্রথমত আমাদের হেলথ লিটারেসির অভাব আছে, দ্বিতীয়ত আমাদের মেন্টাল হেলথ লিটারেসির অভাব আছে। মেন্টাল হেলথ বলতে আমরা মেন্টাল ডিসঅর্ডার বুঝে ফেলি। মেন্টাল হেলথ শব্দটার সাথেই মনে হচ্ছে এটা মানসিক রোগ, কিন্তু আমার যে চুলের মতো, দাঁতের মতো, চোখের মতো আমার যে একটা মন আছে, এবং দাঁতের যত্নে আমি যেমন টুথব্রাশ করি, চুলের যত্নে আমি যেভাবে চুলটাকে শেভ করে রাখি, ঠিক করে রাখি, ঠিক সেরকম করে আমার মনের যত্নের জন্য যদি কিছু করতে হবে, সেটার কথা কিন্তু আমরা কখনো ভাবি না। এবং ভাবি না বলেই কিন্তু আজকে আমাদের এই মানসিক অবস্থায় এই ধরনের টানাপোড়েনে যাচ্ছে। আপনি শুধু জেনে আশ্চর্য হবেন যে গত এই করোনা কালে 6টি আত্মহত্যার ঘটনা রিপোর্ট হয়েছে, যে বাংলাদেশের মধ্যে গত 5 মাসে, যে প্রত্যেকটি আত্মহত্যার পেছনে কোনো না কোনো ভাবে সরাসরি করোনার সম্পৃক্ততা ছিল, একদম সরাসরি ভাবে। একজন পুলিশ বাহিনীর একজন সদস্য করোনা সংক্রমিত হয়ে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। করোনার রোগী হাসপাতাল থেকে পালিয়ে বাসায় যেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার মতো বা এগুলোকে বলার মতো, বা এটা যে একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, এটাও কিন্তু আমাদেরকে খুবই ক্ষীণ স্বরে বলতে হচ্ছে, খুবই দূরবর্তী জায়গা থেকে বলতে হচ্ছে, আস্তে আস্তে করে বলতে হচ্ছে যে একটা মানসিক স্বাস্থ্য বলে কিছু একটা আছে। তৌফিক বললেন যে জনস্বাস্থ্য বলে কিছু একটা আছে। এই বিষয়গুলোকে যতদিন আমরা সারফেসের প্রথম দিকে আনতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ওই যে ইউরেকা বলেই আমাদের স্বাস্থ্য বিভাগের কিউরেটিভ মডেলটা চলে আসবে, কিন্তু আমাদের জনগণের সাথে স্বাস্থ্য বিভাগের যে একটি কোহেশন, সেই কোহেশন কিন্তু হবে না। এই কোহেশনটা তৈরির জন্য কিন্তু আমাদের পাবলিক হেলথের গুরুত্ব অপরিসীম, এবং পাবলিক হেলথ অবশ্যই মানসিক স্বাস্থ্যের সাথে অবশ্যই একটি ক্রস কাটিং ইস্যু। ধন্যবাদ। যেটা বিহেভিয়ার সায়েন্সের কথা, বিহেভিয়ার সায়েন্টিস্টের কথা বলছিলেন আমাদের সাধু যেমন ভাই, সেক্ষেত্রে আমরা মনে করি এটি অবশ্যই একটি ক্রস কাটিং ইস্যু। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর হেলাল। যেমন ভাই, আপনার কাছে আবার একটু আমি আসতে চাচ্ছি। আপনি বাংলাদেশ তো জানুয়ারি মাস থেকে আমি বলবো যে মার্চ এপ্রিল মাস পর্যন্ত অনেক সময় পেয়েছি।
হ্যাঁ, আপনার এই যাতে স্টিগমা না হয়, সচেতনতা আরো বেশি তৈরি হয়, হেলথ সিস্টেম যাতে প্রস্তুত হয়, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা তো প্রথম থেকে বলেই আসছেন আমরা পুরোপুরি প্রস্তুত। তো আমরা তার ফলাফল দেখলাম আসলে প্রস্তুত না, এবং তার জন্য যে ভয়াবহতা আমাদের জনজীবনে নেমে আসছে সেটা আমরা দেখলাম, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো এখনো তো সেই ভয়াবহতা থেকে আমরা কাটাতে পারিনি, কারণ আমরা এখনো ফার্স্ট ওয়েভ কাটিয়েছি কিনা তাও আমরা জানি না। হ্যাঁ, এখন সেকেন্ড ওয়েভ মহামারীতে আসে, এবং অনেক বিভিন্ন দেশের সেকেন্ড ওয়েভটা অনেক সময় প্রথম ওয়েভের চাইতেও বেশি ভয়াবহ হয়। এখন অতীতে যে ভুলগুলো হয়েছে, যে কারণে স্টিগমা, ফিয়ার এগুলো তৈরি হয়েছে, সেগুলো কাটানোর জন্য এবং সামনে এগোনোর জন্য আপনার কি মনে হয় যে সরকার কোনো রকম পদক্ষেপ নিয়েছে বা কোনো কিছু ভুল থেকে কোনো কিছু শিখেছে? এবং যদি না নিয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় আমরা আমাদের দেশে এখন আমরা কি করতে পারি? কি করলে আমরা অতীতের দুর্বলতা একটু হলেও আমরা কাটিয়ে উঠতে পারি? আচ্ছা, ধন্যবাদ জিয়া। আমরা কি করতে পারি এ নিয়ে তো আমার ধারণা সবাই ভাবছেন নানা রকম ভাবে। এইটুকু আমি বলতে পারি যে সরকারের আমার এই কাজের সূত্রে আমি আরো ২-৩টা গবেষণা করেছি। সেই সূত্রে সরকারি আহ, নীতি নির্ধারকদের সাথে আমার যোগাযোগের একটা সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। এইটুকু বলতে পারি যে সদিচ্ছার অভাব আছে সেটা আমার মনে হয়নি, কিন্তু তারাও চাইছেন। কিন্তু যেটা হচ্ছে যে পুরো দুটো কথা যেটা একটা বললাম আমি, এক হচ্ছে যেটা ফ্রেমিংটাই যেহেতু সমস্যাজনক, এবং এটা তো মানে স্বাস্থ্য সমস্যাটা তো নানা রকম রাজনৈতিক বিষয়ের সাথেও জড়িয়ে যায়। আমি যেমন ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই যে স্টিগমার গবেষণাটার কথা আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ নীতি নির্ধারক একটা গোষ্ঠীর সাথে শেয়ার করেছি, তারাই আগ্রহ দেখিয়েছিলেন কি করা যায় এটা নিয়ে কথা বলার জন্য। কিন্তু এই আমাদের সেই মিটিং এর কিছু কালের পরে, এবং এটার সাথে আরেকটা ব্যাপার ছিল যে তারা তখন একটা সিদ্ধান্ত নিলেন যে এই কমিউনিকেশনটা তো তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আবার মানে এটা একটার সাথে একটা তো লিঙ্কড। তো তারা ঠিক করলেন যে তথ্য মন্ত্রণালয়কে নিয়ে আরেকটা মিটিং হবে আর কি। তো সেটার জন্য আমি জাস্ট একটা আমার ব্যাকগ্রাউন্ড অভিজ্ঞতা থেকে বলছি যে সেটার জন্য আমি অপেক্ষা করলাম যে ঠিক আছে আমরা আলাপ করি। তো ইতিমধ্যে যেটা ঘটে গেল যে স্বাস্থ্য মন্ত্রণালয় যার সাথে আমি কথা বলেছিলাম তাদের ২-৩ জন ইতিমধ্যে স্যাক হয়ে গেলেন, তাদের জায়গা পরিবর্তন করা হলো, এবং তথ্য মন্ত্রণালয় আগ্রহ দেখালেন না যে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করবেন না, বা স্বাস্থ্য মন্ত্রণালয় কার সাথে কাজ করবেন এগুলি নিয়ে নানা রকম জটিলতা তৈরি হলো। এখন কথা হচ্ছে যে সদিচ্ছা আছে ব্যক্তিগত পর্যায়ে, এবং হয়তো সর্বোচ্চ পর্যায় থেকেও সদিচ্ছা আছে, কিন্তু যারা এটা এক্সিকিউট করবেন সেইটার একটা, যেমন আমাদের যে কোঅর্ডিনেটেড বডি যেটা করা হয়েছে, আমি যত জানি একটা টাস্ক ফোর্স করা হয়েছে ১৭-১৮ জনের করোনা টাস্ক ফোর্স। সেই বডিটার কম্পোজিশনটার ভিতরে একটা সমস্যা আছে। সেই বডিটার আবারও বলতে হয় বডিটার বোধহয় ১৬ জনই হচ্ছে ক্লিনিশিয়ান, একজন বোধহয় পাবলিক হেলথ আছেন, হেলা যেটা বলছেন কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্ট আছেন বলে আমার জানা নাই। তো যদি কিছু করতে হয় এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের এই কতগুলি যে ভুল একটা আমাদের হয়েছে যে এটাকে আমরা এটা যে একটা পাবলিক হেলথ প্রবলেম সেটা বুঝতে পারি নাই, এখনো সময় আছে সেটাকে এই ফ্রেমিংটা করা। সেকেন্ড হচ্ছে আমরা কমিউনিকেশনের উপরে জোর দেই নাই, এটা যে একটা কমিউনিকেশন ক্রাইসিস সেটা বুঝতে পারি নাই। এবং কমিউনিকেশন যেটা হয়েছে, কমিউনিকেশন একটা অত্যন্ত কঠিন একটা বিজ্ঞান। এটা আমি জাস্ট আপনি ঘরে থাকবেন করোনা খুব ভয়ঙ্কর এই বললে তো আর হবে না। এটার যেটা হচ্ছে যে ধরেন এই করোনার কারণে কতগুলি গ্লোবাল লেভেলে কতগুলি নতুন টার্ম জন্ম হয়েছে। এখন ধরেন সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন, আপনি মাস্ক ইউজিং, ফেস কাভারিং, কিংবা সেলফ আইসোলেশন। এখন এই কথাগুলো আপনি কিভাবে ট্রান্সলেট করবেন আমাদের কনটেক্সটে, আমাদের লাইফস্টাইলের সাথে। আপনার কমিউনিকেশনের একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি যিনি রিসিভ করছেন আপনার মেসেজটা, সেই তার লাইফ ওয়ার্ল্ডের সাথে যদি সেটা না মেলে সেই কমিউনিকেশনের কোনো অর্থ নাই। আমাদের একটা ওই বার্নার্ড শর একটা কথা আছে যে কমিউনিকেশনের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা মনে করি যে আমার যা বলার সেটা বলে দিলাম সুতরাং কাজ শেষ, যে কমিউনিকেশন হয়ে গেছে। আমি বলে দিলে কমিউনিকেশন হয় না, আমি জানিয়ে দিলে জানা হয়। এটা নিয়ে আর ভাবলাম না। হ্যাঁ, এটা নিয়ে ভাবি না, এবং এটা ইটস এ টু ওয়ে। এটা এই যে কমিউনিকেশন এটা হচ্ছে সেন্ডার, রিসিপিয়েন্ট, চ্যানেল
এবং ফিডব্যাক, এটা একটা সাইকেল। এটাকে তো একটা এই থিওরিটিক্যাল ইয়েতে যেতে হবে, এবং যেটা করতে হবে যে আমাদের কন্টেক্সচুয়ালাইজ করতে হবে। আমি যেমন ওই আরেকটা গবেষণা করেছি, যেমন বলছে বাড়িতে থাকুন, আপনি বাড়িতে থাকেন। এখন বাড়ি, আমি দেখেছি যে এই স্টে অ্যাট হোম কনসেপ্টটা খুব কনফিউজিং। গ্রামে এখন বাড়িতে থাকা বলতে কি বোঝায়, তারা তারা আলাপ করেছে যে না, আমরা পাড়ার বাইরে যাই না। তাদের দি স্মলেস্ট ইউনিট অফ মোবিলিটি হচ্ছে পাড়া। এখনো গ্রামে একটা বাড়ি, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, ঘর কোনটা বাড়ি কোনটা ইউ ডোন্ট নো। আপনি বস্তির মানুষকে যে বললেন যে আপনি স্টে অ্যাট হোম, হোয়াট ডাজ ইট মিন? বস্তির ভিতরে একটা করিডোর আছে, তার চারপাশে 20টা বাড়ি আছে। সো আমরা যেটা গ্লোবালি যেটা হয়েছে যে গ্লোবাল মেসেজ গুলোকে আরো কন্টেক্সচুয়ালাইজ করার দরকার ছিল। সো জিয়া যেটা বলছিলেন, যদি একদম সোজা দুইটা কথা বলতে হয়, একটা হচ্ছে যে এটার পুরো ওরিয়েন্টেশনটাকে পাবলিক হেলথ ওরিয়েন্টেশনে নিয়ে যেতে হবে, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে। এবং সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন, একটা কন্টেক্সচুয়ালাইজ কমিউনিকেশন করতে হবে। এই এবং এটা ছাড়া আগামী যদি আর একটা ওয়েভ আসে, এটাকে হ্যান্ডেল করার কোনো উপায় নাই। অনেক ধন্যবাদ জামান ভাই। আমি একটু তৌফিক তোমাকে দিতে চাচ্ছি। জামান ভাই যে একটু আগে নিজেভাবে শেষ করলেন যে পাবলিক হেলথ ওরিয়েন্টেশনটা এখানে আনতেই হবে। হ্যাঁ, কারণ কোভিড নিয়ন্ত্রণের যে বিভিন্ন কার্যক্রম, তার বড় একটা অংশ আসলে পরে এটা ক্লিনিক্যাল ডোমেইনে না, এটা সার্জারির ব্যাপার না, গাইনোকোলজির ব্যাপার না, মেডিসিনের ব্যাপার না। হ্যাঁ, এটা নন হেলথ ইন্টারভেনশন গুলো খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কি মনে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি এই পাবলিক হেলথ ডোমেইনকে ফোকাস করার ব্যাপারে কি এখন প্রস্তুত, নাকি তাদের আরো প্রস্তুতির প্রয়োজন আছে? ডেফিনেটলি আরো প্রস্তুতির প্রয়োজন আছে। আমাদের কাছে তো মনে হচ্ছে, যেমন আপনি কিছুদিন আগে যদি লক্ষ্য করে দেখেন যে একটা হসপিটালকে নিয়ে খুব আলোচনা সৃষ্টি হলো, তারপরে ফেক রিপোর্ট দেয়া হচ্ছে, এটা নিয়ে খুব আলোচনার সৃষ্টি হলো। কিন্তু কেউ বলছে না যে একটা হসপিটালকে কিসের ভিত্তিতে টেস্ট করতে দেয়া হবে, কোভিড-19 এর পেশেন্টকে সার্ভ করতে দেয়া হবে বা হবে না, তার গাইডলাইন আছে কিনা। থাকলে সেই গাইডলাইনটা কোথায়? এই যে এই ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সিটা নিয়ে কোনো সাংবাদিকও প্রশ্ন করছে না, কেউ কিছু বলছেও না। কিন্তু সবাই খুবই মুখরোচক আলোচনা, যেটা যে কোন হাসপাতালে কে মালিক, সে কত বড় করাপশন করলো, কোথায় ধরা পড়লো, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু সিস্টেমেটিক যে আলোচনাটা, যে একটা হাসপাতাল আসলে কিসের ভিত্তিতে অ্যাপ্রুভাল পাবে বা পাবে না, সেটাই তো হওয়া উচিত ছিল আমাদের মুখ্য আলোচনা। সেটা হয়নি। আবার যখন এগুলো নিয়ে আলোচনা হলো, তখন আমরা দেখলাম কি খুব র্যাপিডলি কিছু মানুষকে চেঞ্জ করে দেওয়া হলো। হঠাৎ করে সেক্রেটারিকে, হেলথ সেক্রেটারিকে চেঞ্জ করে অন্য একটা জায়গায় দিয়ে দেওয়া হলো। তারপরে ডিজি হেলথকে চেঞ্জ করে দেওয়া হলো, রদবদল করা হলো। এইসব রদবদলে কি আসলে কোনো পরিবর্তন আসবে? যতক্ষণ পর্যন্ত আপনি সিস্টেমের কোনো পরিবর্তন আসবে না, তাহলে এই ঘটনাগুলো থেকে আমরা কি দেখি, যে আমরা কি আসলে এখনো মেসেজটাকে ইন্টারনালাইজ করতে পেরেছি যে আমাদের সমস্যাটা আসলে কোথায়? আমাদের সমস্যাটা তো আসলে ব্যক্তিতে না। যেটা জামান স্যারও বললেন, যে মানুষগুলোর কথা উনি বলছেন, বা যে মানুষগুলোর সাথে উনি কথা বলেছেন বা ইন্টারঅ্যাক্ট করেছেন, সেই মানুষগুলোর আগ্রহের বা সিনসিয়ারিটিতে কোনো ঘাটতি নেই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ, একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের ঘাটতি রয়ে গিয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং কোনো ব্যক্তি বিশেষের আন্ডারস্ট্যান্ডিং না, এটা একটা মানে বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং, যে আমি আসলে কিভাবে সমস্যাটাকে সমাধান করব। এবং সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের উত্তরটা, আপনার প্রশ্নের উত্তরটা আমি বলবো যে আমার মতে এটা নেতিবাচক। এটা আমরা আসলে এখনো এটা রিয়ালাইজ করতে পারিনি যে এটা আসলে কিভাবে অ্যাড্রেস করতে হবে। সেটার যে প্রিপারেশনটা দরকার, যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সেই জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পেরেছি বলে আমার মনে হয় না। ধন্যবাদ তৌফিক। ডক্টর হেলাল, আপনি নিজেই বলছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এবং অলসো মেডিকেল এডুকেশনেও দুটো খুব দুর্বল পিলার, সেটা হলো একটা হলো জনস্বাস্থ্য আর একটা হলো মানসিক স্বাস্থ্য। এবং এই দুর্বলতা কোভিড আমাদের হাতে আঙুল দিয়ে একেবারে স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে গেল। আপনার কি মনে হয় যে গত 5 মাস বা 4 মাস বা 5 মাসে এই দুর্বলতা দেখিয়ে দিল, কিন্তু এই দুর্বলতাকে আমরা কিভাবে সবল করতে পারি সে ব্যাপারে কি কোন রকম আপনি আশা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্যার। আসলে আশা তো আছেই, আশা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যারা টেকনিক্যাল বাস্তব পারসন ভিত্তিক কোন আছেন, আশা দেখছেন কিনা? বাস্তব ভিত্তিক কোনো আশা এই মুহূর্তে নিকট ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না যে খুব দ্রুত নিকট ভবিষ্যতে কোনো কিছু পরিবর্তন হবে। তবে আমরা মনে করি এখান থেকে হয়তো কোনো না কোনো প্রজন্ম শিক্ষা নেবে। তৌফিক যে গবেষণাগুলো করেছে, সেই গবেষণা থেকে আমাদের কেউ না কেউ সেখান থেকে কোনো সুফল ভোগ করবে। সাদুজ্জামান ভাই যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন, সেগুলো নিশ্চয়ই সামনে কেউ কাজে লাগাবে। তবে নিকট ভবিষ্যতে বা এই করোনাকে কেন্দ্র করে খুব সামনে আমরা কোনো ধরনের আশা দেখতে পাচ্ছি বা সেরকম কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। যদিও বিশ্ব
স্বাস্থ্য সংস্থা কিন্তু সেই মার্চ মাসেই বলেছিল, ডেবোরা ক্যাস্টল ওনাদের যিনি পরিচালক মেন্টাল হেলথের, উনি কিন্তু বলেছিলেন যে আমরা হয়তো লক্ষ প্রাণের বিনিময়ে করোনা ভাইরাসকে জয় করতে পারবো, পৃথিবী থেকে দূর করতে পারবো, কিন্তু আমাদের সামনে কিন্তু অপেক্ষা করেছে মানসিক স্বাস্থ্যের একটি মহামারী। মেন্টাল হেলথ প্যান্ডেমিকের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই মেন্টাল হেলথের প্যান্ডেমিকের জন্য প্রস্তুতি তো দূরের কথা, আমরা বর্তমান অবস্থাতেও মানসিক স্বাস্থ্য বা জনস্বাস্থ্যকে নিয়ে এই মুহূর্তে আমাদের চিন্তার চাইতে, তৌফিক যেটি বলল, আমাদের চিন্তার ক্ষেত্রটা অনেকখানি একদম সীমাবদ্ধ হয়ে গেছে ওই কতগুলো হাসপাতাল, কতগুলো দুর্নীতি, কতগুলো বিষয়, এই সমস্ত বিষয়ে আমাদের আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের যেইখানে ফোকাসটা দেওয়া দরকার ছিল, যেইখানে মূল যোগানটা দেওয়া দরকার ছিল, সেই জায়গাটিতে আমাদের কোথায় যেন একটা ঘাটতি, কোথায় যেন একটা কমতি রয়ে গেছে। সেই ঘাটতি কমতি যদি পরিবর্তন না হয়, সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে ব্যক্তির সচেতনতা বা ব্যক্তির পরিবর্তন আসলে সামনের দিনে তেমন কোনো সুফল আনবে না। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি শেষ করার আগে শুধুমাত্র আমাদের জামান ভাইয়ের কাছে একটা বিষয় জেনে আমরা শেষ করতে চাই। আমরা তো সবকিছু স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম, তা আপনার কথাতেই কিন্তু তথ্য মন্ত্রণালয় শব্দটা আপনি উচ্চারণ করেছেন এবং তাদের ভূমিকা জনগণকে সচেতন করার জন্য এবং সোশ্যাল স্টিগমা, ফিয়ার এগুলো দূর করার ব্যাপারে এদের তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আপনারা যে ডায়ালগটা শুরু করেছেন আপনাদের গবেষণা মাধ্যমে, আপনারা এখন কোন পর্যায়ে আছেন? আপনারা কি আম, কোনো কোনো বিশেষ কনক্রিট কোনো কার্যক্রম কি হাত দিতে পেরেছেন, বা অধিক তথ্য মন্ত্রণালয় থেকে আম, ওনাদের জবাবটা কি? ওনারা কি এ ব্যাপারে সিরিয়াস? আপনি মিউট আছেন জামাল ভাই। ঠিক আছে। না, যেটা বলছিলাম যে হ্যাঁ, আবারও বলবো যে আমি আগ্রহ এবং আন্তরিকতা দেখেছি, কিন্তু নানা রকম প্রশাসনিক জটিলতা আছে এবং নানা রকম এই যেটাকে বলে যে কোঅর্ডিনেশনের কথা যেটা বলছি, সেখানে একটা সংকট আছে। কংক্রিট যদি বলেন যে মানে রাষ্ট্রীয় পর্যায়ের যে একটি সেল আছে যারা কমিউনিকেশন দেখেন, তো তারা এটা একটা ভালো দিক আমি বলবো যে আমি যে গবেষণাটা করেছি, আমরা যে গবেষণাটা লিড করেছি, সেটার ফলাফল নিয়ে তাদের সাথে কথা হয়েছে, শুধু স্টিগমা নিয়ে নিয়ে। আরেকটা আমি কাজ করেছিলাম কমিউনিকেশন নিয়ে। তো সেখান থেকে যেটা ওনারা যে কমিউনিকেশন ম্যাটেরিয়াল গুলো তৈরি করছেন, সেই ম্যাটেরিয়াল গুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন যে এই ম্যাটেরিয়াল গুলো এটার জাস্ট কমেন্ট করা যেগুলো ঠিক আছে কিনা। তো সেইখানে আমি আমাদের দল থেকে এবং আমি ব্যক্তিগতভাবে কমেন্ট করেছি, যেটা দেখে আমি একটু সংক্ষেপে বলি যে শুধু রাষ্ট্রীয় ভাবে না, অন্যান্য বেসরকারি পর্যায়ে নানা জায়গায় কমিউনিকেশন যে ম্যাটেরিয়ালটা করা হয়েছে, একটা ব্রড সংকট যেটা হচ্ছে যে আমরা যেটা প্রস্তাব করেছি যে এই কমিউনিকেশন হতে হবে ক্লাস্টার্ড। যেই তথ্যটা গ্রামে কাজ করবে সেটা বস্তিতে কাজ করবে না, আবার যেটা বস্তিতে কাজ করবে সেটা একটা জেলা শহরে হবে না, আবার সেটা একটা আরবান মিডল ক্লাস ঢাকা শহরে সেটা কাজ হবে না। সুতরাং আমাদের একটু শ্রম ব্যয় করতে হবে ফার্স্ট অফ অল ক্লাস্টারিং করা, মেসেজটাকে ক্লাস্টারিং করা। আরেকটা যেটা সংকট আমি দেখেছি, আমরা কন্টেন্ট অ্যানালিসিস করেছিলাম কমিউনিকেশনের সরকারি বেসরকারি সব পর্যায়ে, একটা বড় কমন সমস্যা হচ্ছে যে আমরা পুরো ম্যাটেরিয়াল গুলো, আমাদের একটা অ্যাজাম্পশন থাকে তো আমাদের রিসিপিয়েন্ট রেসপন্ডেন্ট বা কাদের অডিয়েন্স কারা, এই পুরো অ্যাজাম্পশনটা হচ্ছে এক ধরনের মিডল ক্লাস মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত মানুষকে মাথায় রেখে কমিউনিকেশন ম্যাটেরিয়াল গুলো তৈরি করা। যে ধরনের ইমেজ ব্যবহার করা হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করছে, এইটা আমাদের প্রায় 60% মানুষ যে আমাদের মাথায় থাকে না। আমরা যখন যে কোনো একটা কিছু চিন্তা করি, বাংলাদেশ বলতে তো ঢাকা শহর না, এমনকি জেলা শহরও না, এখনো 50 থেকে 60%, তারও বেশি মানুষ গ্রাম অঞ্চলে বাস করে এবং তাদের শিক্ষার একটা সীমাবদ্ধতা আছে। সেইটা মাথায় না রেখে আমরা এমন ধরনের ফ্যান্সি, নাইস, বিউটিফুল সব কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করি, সেটা টার্গেট গ্রুপ হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত। সেটার একটা বড় সংকট। তো এই কমেন্ট আমরা করেছি, আশা করছি এবং তারা সেটা নিয়ে কাজ করছেন এরকম আমাদের আশ্বাস দিয়েছেন। হোপফুলি এক ধরনের রিভিশন হবে বলে আশা করছি। আর এতটুকু বলতে পারি যে ডায়লগ হয়েছে, আমাদের মতটা জানিয়েছি, সংকটের জায়গাটা বলেছি কমিউনিকেশনের জায়গায়, এবং তারা এক ধরনের আশ্বাস দিয়েছেন যে তারা পরিবর্তন করবে এবং আমাদের এই ফাইন্ডিং গুলোকে তারা গুরুত্বের সাথে নিয়েছেন, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ জামান ভাই, ডক্টর হেলাল, তৌফিক,
আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের সকল সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা আমার মনে হয় যে আমার মতো আমাদের সকল দর্শক এবং শ্রোতা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যারা পলিসি মেকাররা আছেন ওনাদের হয়তো কেউ কেউ শুনেছেন এবং যদি কিছুটা হলেও ওনারা এটাকে কাজে লাগান, আমার মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নই হবে। আপনাদের সাথে আবার কোনো একটা সেশন আমাদের দেখা হবে, এই বলে আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ জিয়া, ধন্যবাদ।